নমস্কার। চলুন কোনো রকম ভনিতা ছাড়াই সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমরা ভারতীয় রেলওয়ের প্রকাশিত বহু প্রতীক্ষিত CEN 01-2026 বিজ্ঞপ্তিটি নিয়ে একটা বিস্তারিত বিশ্লেষণ করব। মূলত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা যেটাকে আমরা সংক্ষেপে ALP বলি, সেই পদের জন্যই এই বিজ্ঞপ্তি। পিডিএফের ওই জটিল আর খটমটে সরকারি ভাষাকে একেবারে সহজ করে আপনাদের সামনে তুলে ধরাই হলো আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য। শুরুতেই যে বিষয়টা আপনাদের চমকে দেবে তা হলো এই সুযোগের বিশালতা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একদম কাঁটায় কাঁটায় 11,127টি শূন্যপদ। বুঝতেই পারছেন, ভারতীয় রেলওয়ের মতো একটা বিশাল সংস্থায় ক্যারিয়ার গড়ার এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা সুবর্ণ সুযোগ। আর এই যে বিশাল সংখ্যক শূন্যপদ, এগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট এলাকার জন্য নয়। সারা ভারত জুড়েই ছড়িয়ে আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবিগুলোর জাল। আপনারা আপনাদের সুবিধামতো দেশের যে কোনো প্রান্তের বোর্ড বেছে নিয়ে আবেদন করতে পারবেন। মানে অপশন কিন্তু প্রচুর। রেলওয়ের ওই ৩৭ পৃষ্ঠার বিশাল নথির গোলকধাঁধায় যাতে আপনারা হারিয়ে না যান, তাই পুরো বিষয়টিকে আমরা ৬টা সহজ ধাপে ভাগ করেছি। সুযোগ আর গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতার মানদণ্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড, আবেদন প্রক্রিয়া, নিয়োগের পর্যায় আর সবশেষে কিভাবে আবেদন বাতিল হওয়া এড়াবেন। তো চলুন প্রথমেই দেখে নিই ১ নম্বর বিভাগ, সুযোগ এবং গুরুত্বপূর্ণ তারিখ। এখানে আপনাদের ক্যালেন্ডারে বড় বড় করে যে তারিখটা দাগ দিয়ে রাখতে হবে সেটা হলো ১৪ই জুন। এটাই কিন্তু অনলাইনে আবেদনের একদম ডেডলাইন। ফি জমা দেওয়ার জন্য অবশ্য ১৬ই জুন পর্যন্ত সময় পাবেন। আর হ্যাঁ, এরপর ১৭ থেকে ২৬শে জুন পর্যন্ত একটা ছোট মডিফিকেশন উইন্ডো খুলবে। কিন্তু সাবধান, কোনোভাবেই নিজের অ্যাকাউন্ট তৈরির তথ্য বা নির্বাচিত আরআরবি পরে আর বদলাতে পারবেন না। তাই প্রথমবারই সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। এবার আসি ২ নম্বর বিভাগে, প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড। তো কারা আবেদন করতে পারবেন এই পদের জন্য? আবেদনের শেষ তারিখের আগে আপনার হাতে কিন্তু নির্দিষ্ট টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকতে হবে। ১০ম শ্রেণীর পর নির্দিষ্ট ট্রেডে ITI বা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বা ডিগ্রি থাকলে তবেই আপনি এলিজিবল। একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিই, যারা কেবল ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু এই পদের জন্য কোনোভাবেই বিবেচিত হবেন না। বয়সের ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক। মূল বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর, আর এই বয়সটা হিসেব করা হবে ২০২৬ সালের ১ জুলাই অনুযায়ী। তবে সংরক্ষিত বিভাগের জন্য কিছু ছাড় আছে। ওবিসি বা ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর এবং SC/ST বা SC/ST প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে। এরপর আমরা আলোচনা করব ৩ নম্বর বিভাগ নিয়ে, কঠোর মেডিকেল স্ট্যান্ডার্ড। এই পয়েন্টটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল। চোখের ব্যাপারে রেলওয়ে কোনো রকম আপোস করবে না। বিজ্ঞপ্তিতে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই চোখের ল্যাসেক বা LSIK সার্জারি বা দৃষ্টিশক্তি ঠিক করার জন্য অন্য কোনো অপারেশন এখানে চলবে না। দূরের দৃষ্টি একদম নিখুঁত, মানে ৬/৬ হওয়াটা সম্পূর্ণ বাধ্যতামূলক। তাই ফর্ম ফিল আপ করার আগে নিজের চোখের ব্যাপারে ১০০% নিশ্চিত হয়ে নেবেন, কেমন? চলুন এবার ৪ নম্বর বিভাগে যাওয়া যাক, আবেদন প্রক্রিয়া। আপনি যোগ্য সেটা তো নিশ্চিত হলো। এবার আবেদন করবেন কিভাবে? প্রক্রিয়াটা পুরোটাই ডিজিটাল এবং বেশ ছকে বাঁধা। এখানে একটা নতুন নিয়মের কথা আপনাদের মাথায় রাখতে হবে। আগে যেমন ছবি আপলোড করলেই হতো, এখন কিন্তু তা নয়। এখন ফর্ম ফিল আপের সময় সরাসরি লাইভ ওয়েব ক্যামেরা ফটো ক্যাপচার করতে হবে। আর হ্যাঁ, ছবি তোলার সময় কোনো টুপি, মাস্ক বা চশমা পরে থাকলে কিন্তু চলবে না। ফি এর ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। এখানে একটা ডুয়াল ফি স্ট্রাকচার আছে। সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য ফি ৫০০ টাকা, আর SC/ST, মহিলা বা অন্যদের জন্য ২৫০ টাকা। তবে এখানে একটা বড় ক্যাচ আছে। এই ফিয়ের টাকাটা আপনি রিফান্ড পাবেন, তবে তার জন্য একটা শর্ত আছে। আপনাকে কিন্তু প্রথম ধাপের পরীক্ষা মানে CBT 1-এ অবশ্যই বসতে হবে। পরীক্ষায় না বসলে ফি ফেরত পাওয়ার কোনো আশা নেই। এবার আলোচনা করব ৫ নম্বর বিভাগ নিয়ে, নিয়োগের পর্যায়সমূহ। আবেদন তো করলেন, কিন্তু আসল লড়াইটা তো শুরু হবে এরপর। এই নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু বেশ কয়েকটা কঠিন ধাপ পার হয়ে তবে সম্পন্ন হয়। আর মাথায় রাখবেন, প্রথম ধাপের পরীক্ষা বা CBT 1-এর পর মোট শূন্য পদের মাত্র ১৫ গুণ প্রার্থীকে পরের ধাপের জন্য বাছা হবে। মানে বুঝতেই পারছেন কম্পিটিশনটা কতটা গলার কাটা হতে চলেছে। প্রতিটি নম্বর এখানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পরীক্ষার এই কঠিন প্যাটার্নটা একটু ভালো করে বুঝে নিন। এখানে সবচেয়ে ট্রিকি পার্ট হলো CBT 2 এর পার্ট বি। এটা মূলত একটা ট্রেড টেস্ট এবং এটা পুরোটাই কোয়ালিফাইং। মানে আপনাকে এখানে অন্তত ৩৫% নম্বর পেতেই হবে পাশ করার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, এই নম্বরটা আপনার মূল মেরিট লিস্টে যোগ হবে না।
আচ্ছা, যারা এই সিবিটির বাধাগুলো পার করবেন তাদের এরপর বসতে হবে সিবিএইটি বা অ্যাপটিটিউড টেস্টে। এখানে প্রতিটি সেকশনে বা টেস্ট ব্যাটারিতে অন্তত 42 মার্কসের একটা স্কোর পাওয়াটা বাধ্যতামূলক। তবে স্বস্তির খবর হলো, এতক্ষণ যে নেগেটিভ মার্কিংয়ের ভয়ে আপনারা কাটা হয়েছিলেন, এই ধাপে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা সত্যি একটা বড় রিলিজ, তাই না? একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমরা। 6 নম্বর বিভাগ, আবেদন বাতিল এড়ানো। এত কষ্ট করে প্রস্তুতি নিলেন, কিন্তু একটা ছোট ভুলের জন্য যদি ফর্মটাই বাতিল হয়ে যায়, তার চেয়ে আফসোসের আর কি হতে পারে। তাই এই সাধারণ কিন্তু মারাত্মক ভুলগুলো এড়িয়ে চলাটা মাস্ট। যেমন ধরুন, কোনো মতেই একাধিক বোর্ডে আবেদন করবেন না। আর স্বাক্ষরে ব্যাপারটা, ক্যাপিটাল বা ব্লক লেটারে সই করলে কিন্তু ফর্ম নির্ঘাত বাতিল হবে। আপনাকে অবশ্যই টানা হাতের লেখায় বা রানিং হ্যান্ডরাইটিংয়ে সই করতে হবে। এই ছোটখাটো ব্যাপারগুলোতেই কিন্তু আপনার ফর্মের ভাগ্য নির্ভর করছে। তো আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আমরা একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছি। 11,127টি শূন্যপদ, লক্ষ লক্ষ পরীক্ষার্থী আর একটা অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচন প্রক্রিয়া। পুরো চিত্রটা এখন আপনাদের সামনে পরিষ্কার। এই বিশাল লড়াইয়ে টিকে থাকতে গেলে কিন্তু আজ থেকেই আটঘাট বেঁধে নামতে হবে। তাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কি প্রথম ধাপের এই যুদ্ধের জন্য আজ থেকেই নিজেদের প্রস্তুত করতে শুরু করছেন? সঠিক গাইডেন্স আর আপনার পরিশ্রম, এই দুটোই কিন্তু শেষ হাসি হাসার চাবিকাঠি। ভালো থাকবেন আর হ্যাঁ, প্রস্তুতি চালিয়ে যান।